ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মার্ক্সবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মার্ক্সবাদের উপর আমি অনেক ভিডিও তৈরি করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরি। এটা আপাত দৃষ্টিতে মনে হয় যে খুব কঠিন থিওরি, কিন্তু খুব কঠিন না। তোমরা যদি আমার আলোচনা বুঝতে পারো, মন দিয়ে দেখো, ভিডিও শোনো, তাহলে এটা সবথেকে সহজ। আজকের আলোচ্য বিষয় হলো সুপার স্ট্রাকচার। এটা ঐতিহাসিক বস্তুবাদের একটা অংশ, ঐতিহাসিক বস্তুবাদের একটা দিক, সুপার স্ট্রাকচার। আমি এর আগের ভিডিওতে স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছি। কাঠামো, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাতে যে কাঠামো, অর্থাৎ ইংরেজিতে বেসিস বা বেস। বেস হলো ভিত্তি বা ভিত। একটা বড় বিল্ডিং, পাকা ঘরের নিচে ভিত্তি থাকে, অর্থাৎ ভিত থাকে, তার উপরে গোটা বড় বিল্ডিং ওঠে। তো সমাজের ভিত হচ্ছে অর্থ কাঠামো বা ইংরেজিতে স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে বা স্ট্রাকচারকে কেন্দ্র করে গড়ে ওঠে সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচারের বাংলা হলো উপরিতল বা উপরি কাঠামো বা ইমারত বা উপরিসৌধ, এতগুলো বাংলা আছে। তাহলে ইমারত বা কাঠামো বা উপরিকাঠামো, এটা নির্ভর করে ইকোনমিক্যাল স্ট্রাকচারের উপরে, অর্থনৈতিক কাঠামোর উপর। অর্থনৈতিক কাঠামো ওটাও কিন্তু কাঠামো, আবার উপরিকাঠামো সেটাও কিন্তু কাঠামো। দুটো কাঠামোই গুরুত্বপূর্ণ, মার্ক্সবাদে এই কথা বলা হয়। কিন্তু যে কাঠামোটা যার উপরে ভিত্তি করে গড়ে ওঠে, যে কাঠামোটা অন্যের উপরে ভিত্তি করে গড়ে ওঠে, সেই কাঠামোটা কিন্তু যার উপরে ভিত্তি করে গড়ে উঠছে তার থেকে একটু দুর্বল বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। কিন্তু কম গুরুত্বপূর্ণ হলেও কিন্তু কাঠামোর সঙ্গে উপরিকাঠামো যুক্ত, উপরিকাঠামো যুক্ত। উপরিকাঠামো ছাড়া কাঠামো কিন্তু প্রাসঙ্গিক নয়, কাঠামোর গুরুত্ব নেই। তাই কাঠামোকে গুরুত্ব একদিকে যেমন দিতে হবে, তেমনি উপরিকাঠামোকে গুরুত্ব দিতে হবে। কাঠামো বেশি গুরুত্বপূর্ণ, কাঠামোর উপরে ভিত্তি করে উপরিকাঠামো গড়ে উঠলো বলেই যে উপরিকাঠামোর কোনো গুরুত্ব নেই আর কাঠামোর গুরুত্ব আছে তা নয়। কাঠামো যেমন উপরিকাঠামোকে প্রভাবিত করে, কাঠামোকে ভিত্তি করে উপরিকাঠামো গড়ে উঠছে, তাই প্রভাবিত করে কাঠামো উপরিকাঠামোকে, তেমনি উপরিকাঠামোও আবার কাঠামোকে প্রভাবিত করে। মার্ক্স তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে উল্লেখ করেছেন যে সুপার স্ট্রাকচার, অর্থাৎ উপরিকাঠামো বা উপরিতল হলো ইডিওলজিক্যাল রিলেশন। ইডিওলজিক্যাল মানে আদর্শগত সম্পর্ক। আদর্শগত সম্পর্ক হচ্ছে উপরিকাঠামো। দেখো, আদর্শগত সম্পর্ক এটা নির্ভর করছে সামাজিক সম্পর্কের উপর। আমাদের যে মানব সমাজ, এই মানব সমাজে
বিভিন্ন মানুষের মধ্যে রিলেশন আছে, সম্পর্ক আছে। আমরা তো কথা জানি, মানুষ সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। এক্ষেত্রে অ্যারিস্টটল বলেছেন, গ্রিক দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন যে সমাজ ছাড়া মানুষ যদি বাঁচে তাহলে জানতে হবে যে সে পশু, না হয় সে দেবতা বা গড। মানুষ হলেই সমাজে বাস করতে হবে, আর সমাজে বাস করার কারণেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। মার্কস এই কথা গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই যে হিউম্যান রিলেশন, দিস ইজ ইডিওলজিক্যাল রিলেশন। ইডিওলজিক্যাল রিলেশন, এটাকে আমরা আবার সোশ্যাল রিলেশন বলছি। সোশ্যাল রিলেশন, ইডিওলজিক্যাল রিলেশন যাই হোক না কেন, স্ট্রাকচারের উপর নির্ভর করে। স্ট্রাকচার, অর্থনীতি, বেসিস, অর্থনৈতিক কাঠামো এর উপর নির্ভর করে। তাই মার্কস বলছেন যে সোশ্যাল রিলেশন, সামাজিক সম্পর্ক, এটা বৈষয়িক সম্পর্ক, আর একটা হচ্ছে মতাদর্শগত সম্পর্ক। আমরা যদি মানব জীবনে দেখি যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, প্রতিযোগিতার সম্পর্ক আছে, দ্বন্দ্বের সম্পর্ক আছে, কিন্তু ভালোবাসা এই যে নির্ভর করে তোমার বৈষয়িক সম্পর্কের উপর, মানে বস্তুগত, অর্থাৎ বাস্তব যে সম্পর্ক। বাস্তব সম্পর্ক কি? এটা অর্থনৈতিক সম্পর্ক, যেটা স্ট্রাকচার, আমি বলেছি ভিত, সমাজের মূল ভিত হচ্ছে স্ট্রাকচার, আর তার উপরে নির্ভর করে উপরিতল। তো উপরিতলের একটা বা উপরিতল যে সোশ্যাল রিলেশন, সামাজিক সে সম্পর্ক, আত্মীয়র সঙ্গে আত্মীয় সম্পর্ক, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক, প্রেমিকের সঙ্গে প্রেমিকার সম্পর্ক, প্রেমিকার সঙ্গে প্রেমিকের সম্পর্ক, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক, পিতার সঙ্গে পুত্রের সম্পর্ক, পুত্রের সঙ্গে পিতার সম্পর্ক। সব সম্পর্কের মূলে আছে বৈষয়িক বিষয়, সব সম্পর্কের মূলে আছে অর্থনৈতিক বিষয়। এটা হচ্ছে বৈষয়িক সম্পর্ক। আর অন্যান্য যে সম্পর্ক, সেটা হচ্ছে মতাদর্শগত সম্পর্ক। ইজ ইট ক্লিয়ার? নেক্সট হচ্ছে যে মতাদর্শগত যে রিলেশন, ইডিওলজিক্যাল রিলেশন, এটা আমি আগেই বলেছি। ইডিওলজিক্যাল রিলেশন এটা ডিপেন্ডেন্ট অন ইকোনমিক্যাল রিলেশন। ইডিওলজিক্যাল রিলেশন ডিপেন্ডেড অন ইকোনমিক্যাল রিলেশন। তাহলে এই কথা আমাদের অস্বীকার করতে হবে, অস্বীকার করা যাবে না যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, মানে হিউম্যান রিলেশনশিপ ইজ ডিপেন্ডেন্ট অন ইকোনমিক্যাল রিলেশন। ইকোনমিক্যাল রিলেশন, হিউম্যান রিলেশন, দিস ইজ ইডিওলজিক্যাল রিলেশন, সোশ্যাল রিলেশন, ইডিওলজিক্যাল রিলেশন। সব রিলেশনের মূলে হলো ইকোনমিক্যাল রিলেশন, আর ইকোনমিক্যাল রিলেশন নির্ভর করে ইকোনমিক্যাল স্ট্রাকচারের উপর। সুপার স্ট্রাকচারের মধ্যে কি কি পড়ে আমরা দেখে নেব। মার্কস তার তত্ত্বে উল্লেখ করেছেন সুপার স্ট্রাকচার, উপরিকাঠামো, এর মধ্যে কি কি পড়ে এটা আমরা দেখব। মার্কস উল্লেখ করেছেন যে পলিটিক্স, রাজনীতি, অর্থাৎ রাজনীতির সঙ্গে রাজনৈতিক যে কাঠামো, পলিটিক্যাল স্ট্রাকচার, পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থা, এটা সুপার স্ট্রাকচারের একটা অংশ। লিগাল অর্থাৎ আইনগত যে ব্যবস্থা, এটা নির্ভর
এটা হচ্ছে সুপারস্ট্রাকচার। মরালিটি এটা সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামোর মধ্যে ধরা হয়। প্রশাসন, বিচার ব্যবস্থা, জুডিশিয়াল সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ মানে সবচেয়ে বিষয়গুলো, ফিলোসফিক্যাল দিক, দার্শনিক দিক, ঐতিহাসিক দিক ইত্যাদি সব কিছু হলো তোমার সুপার স্ট্রাকচারের মধ্যে পড়ে। তাহলে সুপার স্ট্রাকচারের মধ্যে দার্শনিক যে রিলেশন, ঐতিহাসিক যে ভাবাদর্শ, মরালিটি, কালচার, এডুকেশন, এই সমস্ত কিছু সুপার স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। দেখো, সুপার স্ট্রাকচারের অন্তর্ভুক্ত রাজনীতি, এর সঙ্গে তার প্রতিষ্ঠান যুক্ত রাষ্ট্র, রাজনীতির সঙ্গে রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র যুক্ত, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল যুক্ত, সুপার স্ট্রাকচারের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান, যেগুলি হলো কি বলবো, সমাজে রাষ্ট্র ছাড়াও আরও যে অন্যান্য প্রতিষ্ঠান আছে, যেটা বহুত্ববাদীদের বক্তব্য, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্তগুলো নিয়ে হচ্ছে সুপার স্ট্রাকচার বা উপরিতল। মার্কস তার উপরিসৌধ তত্ত্বে বা উপরিতলের তত্ত্বে বা সুপার স্ট্রাকচারের তত্ত্বে বা ইমারতের তত্ত্বে তিনটি উপাদানের কথা উল্লেখ করেছেন। তিনটি উপাদান, 3 components of superstructure. 3 components কি কি? নাম্বার 1, সামাজিক ধ্যান ধারণা। সামাজিক ধ্যান ধারণা, সমাজে সামাজিক ধ্যান ধারণা আছে, ভাবাদর্শ আছে সামাজিক ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে ধ্যান ধারণা মানে কি? সমাজে প্রচলিত প্রথা, রীতিনীতি, কনভেনশনস, কাস্টমস ইংরেজিতে, এগুলি ভাবধারা আছে। মেজাজ, সামাজিক অনুভূতি আছে, সমাজের মানুষের অনুভূতি আছে। তারপরে সাইকোলজি, মনস্তত্ত্ব, মানুষের মানসিক দিক, এগুলি হচ্ছে সোশ্যাল ইডিওলজি বা সোশ্যাল আইডিয়া বলতে পারি, সামাজিক ধ্যান ধারণা বাংলা। এটা কিন্তু উপরিশোধের একটা উপাদান। নাম্বার 2, দেখো এই যেগুলো ধ্যান ধারণাগুলো গড়ে ওঠে, এগুলো তো প্রতিষ্ঠান কেন্দ্রিক, এগুলো অ্যাসোসিয়েশন কেন্দ্রিক। তাই আমরা দ্বিতীয় যে উপাদান উপরিশোধের, সেই দ্বিতীয় উপাদানের কথা উল্লেখ করব। দ্বিতীয় উপাদান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান, সোশ্যাল অ্যাসোসিয়েশন, সোশ্যাল ইনস্টিটিউশন, এগুলি হচ্ছে তোমার সামাজিক উপাদানের মধ্যে পড়ে। দেখো, তোমরা জানো যে রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। তো রাষ্ট্র তো পরে উদ্ভব হয়েছে না? সমাজ আর রাষ্ট্র, এই দুটোর মধ্যে কোনটা আগে উদ্ভব হয়েছে? রাষ্ট্র আগে উদ্ভব হয়নি, সমাজ থেকেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে। তাই রাষ্ট্রকে আমরা মানে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন বলছি, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বলছি। তো রাষ্ট্র সামাজিক তো প্রতিষ্ঠান, সমাজের মধ্যে থেকে যেহেতু গড়ে ওঠে, সব থেকে একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে স্টেট, এবং তার যে সুপ্রিম পাওয়ার আছে,
কিন্তু অন্যান্য সোশ্যাল অ্যাসোসিয়েশনের, সামাজিক সংগঠনের সুপ্রিম পাওয়ার নেই, কিন্তু তাদের পাওয়ার আছে। তারা মানব জীবনের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে রাষ্ট্র যেমন ভূমিকা পালন করে, তেমনি সামাজিক সংঘগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের ভূমিকাকে অস্বীকার করা যায় না। তাই সামাজিক প্রতিষ্ঠান, রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রটা কিন্তু তলের মধ্যে রয়েছে, এটা একটা উপাদান উপরিতলের। আদালত, জুডিশিয়াল সিস্টেম, এটা পলিটিক্যাল সিস্টেমে আছে। সরকার মানে কি? সরকার মানে তিনটি বিভাগ: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তাহলে আইন বিভাগ একটা প্রতিষ্ঠান, আইন বিভাগ একটা প্রতিষ্ঠান, শাসন বিভাগ একটা প্রতিষ্ঠান। আইন বিভাগ আইন তৈরি করে, আইন বিভাগ আইন তৈরি করা কাজ, মূলত কাজ। শাসন বিভাগের কাজ হলো এই আইনকে বাস্তবে রূপায়িত করা। আর বিচার বিভাগের কাজ হলো আইন বিভাগের তৈরি আইনটা সঠিক কিনা দেখবে বিচার বিভাগ, আর সঠিক আইন শাসন বিভাগ সঠিকভাবে প্রয়োগ করছে কিনা এটা কিন্তু বিচার বিভাগ দেখবে। আর সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করবে, জাস্টিস প্রতিষ্ঠিত করবে বিচার বিভাগ। তাহলে আমরা দেখছি যে সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে আমরা আদালত, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সরকার বলছি, এটা বেসরকারি নয়। কিন্তু সামাজিক সংঘ যেমন তোমার উপরিষদের মধ্যে আছে, তেমনি সরকারটাও উপরিষদের মধ্যে আছে, স্টেট উপরিষদের মধ্যে আছে। স্টেট ইজ এ মানে কনসেপ্ট, এটা একটা ভাবনা, একটা আইডিয়া, এটা মেটেরিয়ালস নয়। এটা বিমূর্ত একটা প্রতিষ্ঠান, এটা মূর্ত নয়। কিন্তু গভর্নমেন্ট হচ্ছে মূর্ত। গভর্নমেন্ট রাষ্ট্রের মস্তিষ্ক, রাষ্ট্রকে পরিচালনা করে গভর্নমেন্ট। তাহলে এই যে গভর্নমেন্ট, স্টেট, আইন বিভাগ, স্টেটের সঙ্গে সরকার যুক্ত, সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের কাজ, শাসন বিভাগের কাজ, বিচার বিভাগের কাজ, সবগুলো হচ্ছে তোমার সামাজিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। এটা উপরিষদ, এগুলি অপরিষদের মধ্যে। 3 নাম্বার। তাহলে 1 নম্বরে আমরা সামাজিক ধ্যান ধারণা বলেছি, সামাজিক ধ্যান ধারণা বলেছি। আর 2 নম্বরে বলেছি সামাজিক প্রতিষ্ঠান। 3 নম্বর উপাদান হচ্ছে মতাদর্শগত সম্পর্ক, ইডিওলজিক্যাল রিলেশন। ইডিওলজিক্যাল রিলেশন এটা সুপার স্ট্রাকচারের একটা নির্দিষ্ট বেসিস থেকে এই মতাদর্শগত সম্পর্ক গড়ে ওঠে। নির্দিষ্ট বেসিস মানে অর্থনৈতিক কাঠামো। ও দাস সমাজের একটা সমাজ বিকাশের একটা নির্দিষ্ট স্তরে নতুন নতুন সমাজ সৃষ্টি হয়েছে। সমাজ বিকাশের একটা বিশেষ স্তরে দাস সমাজ সৃষ্টি হয়েছে। সমাজ বিকাশের তারপরের স্তরে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়েছে। সমাজ বিকাশের তারপরের স্তরে পুঁজিবাদী সমাজ সৃষ্টি হয়েছে। সমাজ বিকাশের তারও পরের স্তরে হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তাহলে সমাজ বিকাশের বিশেষ স্তরে মূল কথা কি? উৎপাদন ব্যবস্থার বিকাশের বিশেষ স্তরে, এটা আমরা বলতে পারি। উৎপাদন ব্যবস্থার বিশেষ স্তরে, উৎপাদন ব্যবস্থার বিশেষ স্তরে এক একটা প্রোডাকশন রিলেশন তৈরি হয়েছে। উৎপাদন শক্তি বেসিসের সঙ্গে যুক্ত, উৎপাদন শক্তি বেসিসের সঙ্গে যুক্ত, প্রোডাকশন ফোর্স বেসিসের সঙ্গে যুক্ত, প্রোডাকশন মিনস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের উপকরণগুলো বেসিসের সঙ্গে যুক্ত। ওকে। আর উৎপাদনের উপকরণের মালিক এবং মালিকানা থেকে বঞ্চিত অন্যদিকে যারা উৎপাদনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, যারা রিয়ালি উৎপাদন করে, প্রোডাকশন করে, তাদের উভয়ের মধ্যে যে রিলেশন, দিস ইজ দ্য প্রোডাকশন রিলেশন। তাহলে প্রোডাকশন রিলেশন সমাজ ব্যবস্থার বিকাশের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রোডাকশন রিলেশন গড়ে উঠেছে। দাস সমাজে দাস এবং
কৃতদাসদের মধ্যে যে রিলেশন, প্রোডাকশন রিলেশন, উভয়ের মধ্যে একটা মতাদর্শগত বিষয় কাজ করেছে, ইডিওলজিক্যাল একটা বিষয়। ও দাস মালিকদের ইডিওলজি কি? দাসদের শোষণ করা। আর আর কৃতদাসদের ইডিওলজি কি? তাদের শোষণ মুক্ত হওয়া। আইডিওলজিক্যাল রিলেশন। দাস মালিক মাস্টার, প্রভু জমির মালিক, অত্যাচারী, শোষক, তারা তো দাসদের শোষণ করবে, এই তাদের ইডিওলজি। অন্যদিকে স্লেভ যারা যারা শোষিত বঞ্চিত, তারা শোষণমুক্ত একটা সমাজ তৈরি করবে, অত্যাচার মুক্ত একটা সমাজ চাই তারা। এটি তাদের ইডিওলজি। মতাদর্শগত রিলেশন, ইডিওলজিক্যাল রিলেশন। সামন্ত সমাজে সামন্ত প্রভু, তারা তাদের আধিপত্য, অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য, রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য, সামাজিক ক্ষেত্রে তাদের আধিপত্য। এই আধিপত্যকে তারা বজায় রাখতে চাইবে। তারা বিদ্যমান যে প্রোডাকশন রিলেশন, সেটাকে বজায় রাখতে চাইবে। অর্থাৎ সামন্ত প্রভু আর ভূমিদাস, এই উভয়ের মধ্যে যে রিলেশন, প্রোডাকশন রিলেশন, সেটাকে তারা বজায় রাখতে চায়। এই 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 তাদের ইডিওলজি। অন্যদিকে ভূমিদাসদের তারা মুক্ত হতে চায়। কিন্তু দুঃখের বিষয় কি, ভূমিদাসদের নেতৃত্ব দিয়েছে উদীয়মান ধনিক বণিক শ্রেণী। তাদেরই মধ্যে থেকে, অর্থাৎ ভূমিদাসদের একটা অংশ, কৃষকদের একটা অংশ ব্যবসা বাণিজ্য শুরু করে তারা উদীয়মান ধনিক বণিক শ্রেণীতে পরিণত হয়েছে। তারা পরবর্তীকালে ক্যাপিটালিস্ট ক্লাসে পরিণত হয়েছে। তো যাই হোক, এই যে এটা হলো মতাদর্শ। ভূমিদাসদের মতাদর্শ কি? ইডিওলজিক্যাল রিলেশন। তাহলে ইডিওলজিক্যাল রিলেশন সামন্তবাদে, সামন্ত প্রভুরা শোষণ করতে চাই, বঞ্চিত রাখতে চাই ভূমিদাসদের, আর ভূমিদাসরা শোষণ মুক্ত হতে চায়। এইটাই হলো মতাদর্শগত সংগত সমাজ বিকাশের এটা একটা বিশেষ স্তর, তার সামন্ত ব্যবস্থা। এরপরে নতুন একটা সমাজ তৈরি হয়েছে, ইডিওলজিক্যাল রিলেশন থেকে একটা পরস্পর বিরোধী সম্পর্কের ভিত্তিতে উৎপাদন হতো। সুতরাং ক্যাপিটালিজম চলে আসলো। ক্যাপিটালিজমে আমি কি দেখব? ক্যাপিটালিজমেও তোমার পুঁজিপতি শ্রেণী, তারা তাদের ইডিওলজি আছে, তাদের ভাবধারা আছে, তাদের শিক্ষা সংস্কৃতির উপর নিয়ন্ত্রণ আছে, রাষ্ট্র ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ আছে। সামন্ত প্রভুরা যেমন রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে নিজেদের শ্রেণী স্বার্থে, তাদের এটা ইডিওলজি। আর ক্যাপিটালিস্টরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য ক্যাপিটাল ইনভেস্ট করবে, শ্রমিক নিয়োগ করবে। বর্তমানে ইঞ্জিনিয়ার নিয়োগ করছে, ম্যানেজমেন্টে প্রচুর লোক নিয়োগ করছে। তার কারণ বর্তমানে ইন্ডাস্ট্রিতে এটা এটা লেবারের প্রয়োজন নেই বললেই হয়। সুতরাং এই ক্যাপিটালিস্টদের ইডিওলজি কি? শ্রমিক শোষণ করা, প্রলেতারিয়াতদের শোষণ করা। আর প্রলেতারিয়াতদের ইডিওলজি হচ্ছে কি? তারা শোষণমুক্ত একটা সমাজ গড়তে চায়, তারা কাজ পেতে চায়। তাহলে আমরা দেখছি যে এগুলি হচ্ছে উপরিষদের মধ্যে পড়ছে। তাহলে আমরা একটা বলছি যে সুপার স্ট্রাকচার একটা নির্দিষ্ট প্রোডাকশনের ভিত্তিতে বিকশিত হয়, নির্দিষ্ট প্রোডাকশনের ভিত্তিতে বিকশিত হয়। আজকে দাস সমাজে যে ইডিওলজিক্যাল রিলেশন ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। সামন্ত সমাজে নতুন ইডিওলজিক্যাল রিলেশন গড়ে উঠেছে ভূমিদাস আর সামন্ত প্রভুর মধ্যে। আর পুঁজিবাদী সমাজে নতুন ইডিওলজিক্যাল রিলেশন তৈরি হয়েছে পুঁজিবাদী অর্থনীতিতে, ধনতান্ত্রিক অর্থনীতিতে শ্রমিক আর মালিকের মধ্যে পরস্পর বিরোধী স্বার্থ, এবং শ্রমিক শোষণমুক্ত হতে চাই, আর মালিক তোমার শোষণ করতে চাই। শোষণের কৌশল পাল্টাই, শোষণের স্বরূপ পাল্টাই। আজই পুঁজিবাদ প্রথমে যে কায়দায় শ্রমজীবী মানুষকে, খেটে খাওয়া মানুষকে শোষণ করত, আজকে বিশ্বায়নের যুগে, এলপিজির যুগে কিন্তু নতুন কায়দায় শোষণ করছে। তাহলে কি হলো? ইডিওলজি তারা চেঞ্জ করছে, রিলেশন চেঞ্জ করছে। তাহলে মার্ক্স তার তত্ত্বে, উপরিসৌধ তত্ত্বে, উপরিকাঠামোর তত্ত্বে ইডিওলজিক্যাল, লিগাল এই সমস্ত কথাগুলো বলেছেন। তার উপরিষদের মধ্যে এগুলো পড়ে, তার আমি সামাপ করব। তাহলে মার্ক্স এর যে উপরিষদের তত্ত্ব, তার মধ্যে আমি সামাপ করে বলছি যে এটা স্ট্রাকচার অর্থাৎ অর্থাৎ অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
আহ, আহ, এখানে উপনিষদের মধ্যে পড়ে হচ্ছে সংক্ষেপে বলি আইন ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা, সামাজিক সংগঠন, সামাজিক প্রথা, ধর্মীয় রীতিনীতি, কালচার, পলিটিক্যাল কালচার, সোশ্যালাইজেশন, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তোমার উপনিষদের মধ্যে পড়ে। মতাদর্শগত আর সমাজ বিকাশের বিশেষ বিশেষ স্তরে, নতুন নতুন স্তরে, নতুন ইডিওলজিক্যাল রিলেশন, অর্থাৎ মতাদর্শগত যে সম্পর্ক সেটা গড়ে উঠেছে শ্রেণীতে শ্রেণীতে। আর সব সম্পর্কে মূলে হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক, এই কথা মার্কস তার উপরিষদে তত্ত্বে উল্লেখ করেছেন। এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।